প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আফ্রিকা কবিতা পড়ব। আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেক দিন ধরে আমার কোনো ভিডিও চ্যানেলে আমি আপলোড করিনি, কারণ গলা শুনে বুঝতেই পারছো আমার একটু শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল। শীত এসে গেছে, তোমরা তোমাদের শরীরের প্রতি যত্ন নেবে। এখন থেকে একটু ঠান্ডা গরম যেহেতু হচ্ছে, অনেকের শরীর খারাপ হচ্ছে। তো আজকে আমরা আফ্রিকা কবিতা পড়ব। আফ্রিকা কবিতা পড়ার আগে তোমাদের একটা জিনিস বলে আছে যে আমি দেখছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো। বেশিরভাগ যারা ভিডিও দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্ট করো তোমাদের যদি কোনো প্রশ্ন, যদি তোমরা না পারো বা কোনো প্রশ্ন আছে যেগুলো তোমরা উত্তর পাচ্ছ না, মানে পড়ানোর বাইরেও, বাংলা ক্লাস 10-এর, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি তোমাদের ভিডিওর মধ্যে সেই প্রশ্নের উত্তরও দিয়ে দেবো। তোমরা যদি চাও পরবর্তীতে আমি ব্যাকরণ সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো, এবং এরপর থেকে তোমাদের চ্যানেল, তোমাদের পরপর ভিডিও আসবে। যেহেতু একটু শরীরটা খারাপ থাকার জন্য আমি ভিডিও পরপর দিতে পারছিলাম না। তো আজকে আমরা যেটা আফ্রিকা কবিতা, আজকে আমরা আফ্রিকা কবিতা পড়ব। আফ্রিকা কবিতার নাম শুনেই বুঝতে পারছো যে যে আফ্রিকা মহাদেশী সম্পর্কে বলা হচ্ছে। পৃথিবীর 7টা মহাদেশ আছে, যার মধ্যে একটি অন্যতম মহাদেশ হলো আফ্রিকা। এই আফ্রিকা কবিতা কবির লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা হিসাবে আফ্রিকা কবিতা স্থান পেয়েছে, এবং পরবর্তীতে সঞ্চিতাতে আফ্রিকা কবিতা সঞ্চিতা কাব্যগ্রন্থের অন্তর্গত করা হয়। যদি তোমাদের প্রশ্নে পত্রপুট এবং সঞ্চিতা দুটোই থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই পত্রপুটে টিক দেবে, কারণ প্রথম কিন্তু পত্রপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা হিসাবে আফ্রিকা কবিতাটা ছিল, এবং পরে কিন্তু তোমাদের সঞ্চিতা কাব্যগ্রন্থের অন্তর্গত হয়েছিল। তাই আফ্রিকা কবিতাটা যদি বলে কোথা থেকে নেওয়া হয়েছে, পত্রপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা হিসাবে আফ্রিকা কবিতাটা অন্তর্গত। আফ্রিকা কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অল্প বিস্তর সকলেই জানি, তবু একবার আমরা পড়ে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861 সালে এবং উনি মারা গিয়েছিলেন 1941 সালে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকে ঠাকুরবাড়ির থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখেছেন, ছবি এঁকেছেন। এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিং বা গীতাঞ্জলির জন্য। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। কবির প্রথম জীবনে লেখা কাব্য গ্রন্থগুলি হল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং কড়ি ও কোমল। 1888 থেকে 1896, মাত্র 8 বছরে কবি প্রতিভার যে অভূতপূর্ব বিকাশ ঘটেছে তারই চিহ্ন সমুদ্রিত এই পর্বের 4খানি কাব্যগ্রন্থে, মানসী, সোনাত্তরী, চিত্রা ও চৈতালিতে। এই পর্বের কাব্যগুলিতে কবির আত্ম উপলব্ধি শুধু নয়, তার কাব্যে নির্বাণ কৌশলেরও যথেষ্ট পরিচয় পাওয়া যায়। আবেগ, গভীর আত্মপ্রত্যয়, জীবন জিজ্ঞাসা, কল্পনার পক্ষ বিস্তার, শিল্পরূপ নির্মাণের দক্ষতা, ভাষা ও ছন্দের ওপর আধিপত্য প্রভৃতি কবির যাবতীয় গুণাবলী প্রকাশ ঘটেছে এই পর্বের কবিতাবলিতে। এরপর কবি রচনা করেন কণিকা, কথা ও কাহিনী, কল্পনা, খনিকা ও নৈবেদ্য। গীতাঞ্জলি পর্বের প্রধান তিনখানি কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, গীতিমাল্য ও গীতালি 1916-তে বলাকা, 1925-এ পূরবী এবং 1929-এ মহুয়া রচনা করেন কবি রবীন্দ্রনাথ। পুনশ্চ থেকে রবীন্দ্রকাব্যের শেষ পর্বের শুরু। এই পর্বের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল শেষ সপ্তক, প্রান্তিক, নবজাতক, সানাই, রোগশয্যায়, আরোগ্য ইত্যাদি। তাহলে দেখো, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো আমরা জানি। আমি তোমাদের বলেছি যে কোনো কিছু পড়ার সময় সবসময় তোমরা কবির
সম্পর্কে জেনে রাখবে। আজকে যে আফ্রিকা কবিতাটা পড়ব, আফ্রিকা নামের মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে আফ্রিকা মহাদেশের সম্পর্কে বলেছে। এবং কোনো কবিতা যখন আমরা কোনো কিছু পড়ব, কোনো কবিতা বলো, গল্প বলো, প্রবন্ধ পড়ব, সেই নামের মধ্যে দিয়ে কিন্তু সেই কবিতার বা সেই গল্পের বা যে সেই প্রবন্ধের বিষয়বস্তু কিন্তু লুকিয়ে থাকে। নামটা কিন্তু, নামকরণটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই যে আফ্রিকা কবিতাটা, এই আফ্রিকা কবিতাটা নামকরণের পিছনে কিন্তু কবির একটা উদ্দেশ্য আছে। সেই সময়ের কথা বলা হচ্ছে যখন সবে ঔপনিবেশিকবাদ শুরু হয়েছে, মানে একটা সাম্রাজ্য ও বিস্তারের জন্য একটা শক্তিশালী দেশ যখন অন্য দেশের ওপর তার ঔপনিবেশিকতা বা আধিপত্য বিস্তার করে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আফ্রিকা কবিতাটা লেখা হয়েছিল। আফ্রিকা, আমরা কি জানি যে আফ্রিকা একটা মহাদেশ, তার মধ্যে বিভিন্ন দেশ আছে। সেই দেশগুলোর মধ্যে ইথিওপিয়া একটা দেশ আফ্রিকার। এবং ইটালি কি করেছিল, ইটালি সেই সময় একটা শক্তিশালী আহ, রাষ্ট্র ছিল, শক্তিশালী শক্তি ছিল, যে অর্থ ও মানে অস্ত্রের জোরে আফ্রিকার এই ইথিওপিয়া দেশটাকে দখল করে তার প্রতিপত্তির জোরে, ঔপনিবেশিকতার জন্য। এবং এই সমগ্র বিশ্বে এই নির্মম ঘটনার কোনো প্রতিবাদ হয় না। সেখানকার এই নির্মম সরল মানুষগুলোকে তারা বন্দি বানায়, দাসে পরিণত করে, সেখানকার প্রাকৃতিক সম্পদ লুট করে, কিন্তু সারা বিশ্বে এই নিয়ে একটা প্রতিবাদও হয় না। এবং কবি এই নির্মমতার, এই উপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এই আফ্রিকা কবিতা লিখেছিল। ঠিক আছে, আফ্রিকা কবিতার লেখার পিছনে কিন্তু এই ঘটনাটাই আছে। এবার আমরা আফ্রিকা কবিতা পড়ব। আমরা আফ্রিকা কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে? আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা হিসাবে আফ্রিকা কবিতাটা বর্তমান পাঠ্যপুস্তকে আমাদের স্থান পেয়েছে। আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, উদ্ভ্রান্ত মানে হচ্ছে কি উন্মত্ত, বলছে কি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত মানে কি উন্মত্ত, বলছে সেই আদিম যুগ মানে একেবারে পুরনো যুগ, যখন মানুষ সবে আদিম মানব থেকে মানবে, মানব থেকে আধুনিক সভ্যতার যে শুরুর পর্বটা, সৃষ্টির আদি পর্বের কথা বলা হচ্ছে। স্রষ্টা মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, নিজের প্রতি অসন্তোষে, অসন্তোষে মানে হচ্ছে মানে নিজের প্রতি কিছুতেই সন্তোষ, মানে নিজের জিনিসে কিছুতেই সন্তুষ্ট নয়, নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, বিধ্বস্ত মানে ধ্বংস করেছিলেন। তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে, মানে কোথায় যেন স্রষ্টার মনে হচ্ছিল সৃষ্টিকর্তা নিজের প্রতি সন্তুষ্ট হচ্ছিল না বলে বারবার জিনিসটাকে সৃষ্টি করছিল, ধ্বংস করছিল এবং অধৈর্য হয়ে পড়ছিল। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। রুদ্র মানে উন্মত্ত, মানে রুদ্র মুক্তি, মানে কি যেটা রাগ বা রুদ্র মুক্তিকে বলা হয় ভয়ঙ্কর মুক্তি। বলি না শিবের রুদ্র মুক্তি মানে ভয়ঙ্কর মুক্তি, মানে উত্তাল সমুদ্রের বাহু মানে হচ্ছে সমুদ্র তো বাহু থাকে না, মানে উত্তাল সমুদ্র শান্ত নয়, এরকম একটা ভয়ঙ্কর একটা প্রাকৃতিক অবস্থাতে প্রাচী, প্রাচী মানে কি, প্রাচী মানে হচ্ছে পৃথিবীর পূর্বভাগ, ধরিত্রী মানে কি পৃথিবী, তাহলে পৃথিবীর পূর্বভাগ থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাতলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি মানে কি, বনস্পতি মানে হচ্ছে বড় গাছ বা বৃক্ষকে বনস্পতি বলে, বনস্পতি বলা হয়। কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ মানে কিপ্টে, আলো মানে হচ্ছে আলো মানে জানি আমরা কি সূর্যের আলো, অন্তঃপুরে মানে অন্দরমহলে। তাহলে দেখো এই মানেগুলো তো তোমরা বুঝতে পারলে। এখানের মধ্যে দিয়ে কি বোঝানোর চেষ্টা করেছে? এখানের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছে সেই সৃষ্টির আদি তত্ত্বের কথা বলা হচ্ছে। যখন আদিম যুগে মহাবিশ্ব কি, আদিম যুগে পৃথিবী কি ছিল, একটা অশান্ত ছিল, ধীরে ধীরে শান্ত হয়। সেই সময় কি সবকটি মহাদেশ, মহাদেশ তো ভাগ ছিল না, একটাই ভূখণ্ড বা প্যানজিয়ার অন্তর্গত ছিল, একটা ভূখণ্ড, ভূখণ্ডকে
ভূখণ্ড বা প্যানজিয়ার, মানে একই ভূখণ্ডের অন্তর্গত ছিল। এরপর কি হয়, এরপর আস্তে আস্তে মূল ভূখণ্ড থেকে আস্তে আস্তে বিভিন্ন মহাদেশগুলো আলাদা হয়ে আর নিজেদের আত্মপ্রকাশ করে। মানে সৃষ্টির যে আদিম তত্ত্বের কথা এখানে কবি আমাদের সামনে তুলে ধরেছেন, যে এই যে বারবার রদবদল হচ্ছে, সৃষ্টিকর্তা যিনি এই সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন, তিনি মানে বারবার এই যে রদবদল, মানে নিজের সৃষ্টির প্রতি কিছুতেই সন্তুষ্ট হচ্ছে না, এবং সন্তুষ্ট না হওয়ার জন্য তিনি বারবার অসন্তোষ প্রকাশ করছে, এবং নতুন সৃষ্টিকে তিনি বারবার ভালো সুন্দর রকমভাবে গড়ে তোলার চেষ্টা করছে। কবি কিন্তু এখানে আমাদের কিন্তু এই যে সৃষ্টিতত্ত্বের এবং ভূত্বকের যে নানা বিপর্যয়, মানে পাত সংস্থান যে তত্ত্বটা আছে সেটাই বলা হচ্ছে, যে ইউরোপ থেকে আফ্রিকা যে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে ইউরোপের পাশ্চাত্য দেশ থেকে, পশ্চিমের দেশ থেকে আফ্রিকা আস্তে আস্তে যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই জিনিসটার কথা বলা হচ্ছে, যে পূর্ব গোলার্ধের এই মহাদেশ একসময় এশিয়া ও কি ছিল, এশিয়া আর ইউরোপের সঙ্গে যুক্ত ছিল, এবং সুয়েজ খাল কাটার ফলে এই এশিয়ার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই যে সৃষ্টিতত্ত্বের সেই কথাটাই বলা হচ্ছে, যে প্রাচী ধরিত্রীর বুক থেকে, মানে কি পৃথিবীর পূর্বভাগ যেটা, সেখান থেকে এই মহাদেশ, এই যে পূর্বভাগে এশিয়া ইউরোপের সঙ্গে যুক্ত ছিল, সেখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, মানে সৃষ্টিতত্ত্বের যে কথা এখানে বলা হচ্ছে। কিন্তু বলছে কি, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে যখন পৃথিবী সৃষ্টি হচ্ছিল, সেই সৃষ্টিকর্তা তার সৃষ্টির প্রতি অসন্তোষ প্রকাশ করেছে, বারবার নতুন সৃষ্টিকে তিনি ভেঙে চড়ে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছিল, এবং সেই সময় আফ্রিকা কি করেছে, প্রাচীর ধরিত্রীর বুক থেকে, পূর্বভাগ থেকে আস্তে আস্তে তোমাকে ছিনিয়ে নিয়ে, মানে সরে গেল, মানে সৃষ্টিতত্ত্বে যে পাত ভূমি সংস্থান তত্ত্বটা, সেখান থেকে আস্তে আস্তে সরে গেল আফ্রিকা, এবং কি হলো, একটা আফ্রিকা মহাদেশ কি ঘন বড় বৃক্ষ দ্বারা, মানে নিরক্ষীয় অঞ্চলটা যেরকম হয়, যে বড় বড় চিরহরিৎ বৃক্ষে, বড় বড় গাছ, বড় বড় বৃক্ষে ঘেরা একটা গভীর মহাদেশ, গভীর ঘন মহাদেশ, বনস্পতির দ্বারা ঘেরা, বড় বৃক্ষের দ্বারা ঘেরা একটা মহাদেশ, যেখানে সূর্যের আলো সহজে সেই গভীর ঘন অরণ্য ভেদ করে সেই অন্তরপুরে প্রবেশ করতে পারে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে পূর্ব দিক থেকে থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাচ্ছে। তো এই জিনিসটার কথা এখানে বলা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি পরের স্ট্যানজারে যাই। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। নিভৃত মানে কি, নির্জন। অবকাশে তুমি সংগ্রহ করেছিল, মানে সংগ্রহ মানে কি, কোনো জিনিসকে মানে একত্রে করা। দুর্গমের রহস্য, দুর্গম মানে যেখানে যাওয়া যায় না। চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। মানে কি, সংকেত বলেছে কি, সংকেত মানে কি ইশারা, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, মন্ত্র জাগাচ্ছিল, মন্ত্র মানে কি, যখন আমরা ভগবানের উপাসনা করি বা দেবতার উপাসনা করতে বিশেষ শব্দ বা বাক্য উচ্চারণ করি, সেগুলোকে তো মন্ত্র বলে। চেতনাতীত মন বলতে এখানে কি বুঝিয়েছে, যে চেতনার অতীত, যা সাধারণ বোধের বাইরে। ঠিক আছে, যেটা সাধারণ বোধের বাইরে সেটা বলা হচ্ছে। বিদ্রূপ করেছিল ভীষণকে, বিদ্রূপ মানে ব্যঙ্গ বা ঠাট্টা, ভীষণ মানে এখানে কিন্তু কোনো একটা বিশেষ কিছুকে বোঝানো হচ্ছে, বিশেষ কোনো গৌর গম্ভীর বিষয়কে। বিরূপের ছন্দবেশে, বিরূপ মানে কি, বিমুখ বা অসন্তুষ্ট হওয়া। ঠিক আছে, বিরূপের ছন্দবেশে মানে কোনো কিছু ছন্দবেশ ধারণ করা, মানে কি কোনো কিছু গোপনীয়তা বা কোনো কিছুকে ঢেকে রাখা। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে, উগ্র মানে প্রচণ্ড, করে বিভীষিকার, বিভীষিকা মানে ভয়ঙ্কর, বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি না দেয়। তাণ্ডবের দুন্দুবি না দেয়, তাণ্ডব মানে কি, তাণ্ডব কে করে, আমাদের মহাদেব শিব,
তাণ্ডব মানে কি নৃত্য, তিনি যে উদ্দাম নৃত্য করেন তাকেই তাণ্ডব বলে। এবং দুন্দুবি নিনাদে মানে কি, দুন্দুবি শব্দটা কিন্তু আলাদা একটা শব্দ, নিনাদে একটা আলাদা শব্দ। দুন্দুবি মানে হচ্ছে মানে যুদ্ধ বা কোনো উৎসবে একজাতীয় বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, সেই বাদ্যযন্ত্রকে দুন্দুবি বলে। নিনাদে শব্দটার অর্থ কিন্তু শব্দ, নিনাদে মানে কিন্তু শব্দ, মানে সে বাদ্যযন্ত্রের শব্দের কথা বলা হচ্ছে। তাহলে যদি আমি পুরো কবিতাটা পড়ি, তাহলে এখানে পুরো কবিতার মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করছে, এই স্ট্যানজারে প্রথমে আমাদের কি বুঝিয়েছিল যে সৃষ্টির যে আফ্রিকা মহাদেশটা যে সৃষ্টি হচ্ছে কিভাবে হচ্ছে, কিভাবে পূর্ব থেকে পশ্চিমে সরে যাচ্ছে, কিভাবে একটা সৃষ্টি তত্ত্বের মাধ্যমে আফ্রিকা মহাদেশ একটা গভীর ঘন অরণ্য ঘেরা একটা মহাদেশ, সেটা বলা হচ্ছে প্রথম স্ট্যানজারে বা প্রথম স্তবকে। দ্বিতীয় স্তবকে কি বলেছে, আস্তে আস্তে যখন আফ্রিকা মহাদেশ একটা নিবৃত্তে মানে একাকিত্বের জায়গার মধ্যে পৌঁছে গেছে, সেই জায়গায় বলেছে কি, সেই নিবৃত্ত মানে কি, সেই নির্জন পরিবেশে আফ্রিকা মহাদেশ কি, আফ্রিকা মহাদেশে আমরা কি জানি, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা মহাদেশ, যেখানে সভ্যতার প্রথম দিকে আধুনিক সভ্যতার যেখানে প্রবেশ করেনি, যেখানকারের মানুষগুলো কি একেবারে আদিম মানুষের মতো, যারা প্রকৃতির কাছ থেকেই তাদের বেঁচে থাকার রহস্যকে খুঁজে বার করেছিল, প্রকৃতির কাছ থেকেই তারা তাদের নিজেদের বেঁচে থাকার রহস্য খুঁজে পেয়েছিল, বেঁচে থাকার মন্ত্র খুঁজে পেয়েছিল। এবং কি আফ্রিকা মহাদেশ কি সভ্য জগতের কাছ থেকে বরাবরই অপরিচিত ছিল, এবং এই মহাদেশ প্রাকৃতিক সম্পদে ভর্তি পরিপূর্ণ ছিল। এবং এই মহাদেশের মধ্যে জলস্থল, এরা এখানকার প্রকৃতির কাছ থেকে নিজেদের বেঁচে থাকা দুর্লভ সংকেত নিজেরাই জেনেছিল, প্রকৃতির কাছ থেকেই এরা নিজেদের বেঁচে থাকা রহস্য পেয়েছিল। এবং প্রকৃতির যে প্রচণ্ড মহিমা, মানে প্রকৃতির যে যে একটা পরিচিত জগতের বাইরে থেকে এরা নিজেদের বেঁচে থাকার রহস্য, এরা নিজেদের মতো করে আদিম ভাবে নিজেদের মধ্যে থাকতো, নিজেদের মধ্যে এরা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এরা কিন্তু নিজেদের গড়ে তুলছিল। তো প্রথম স্ট্যানজারে আমরা জানতে পারলাম, দ্বিতীয় স্ট্যানজারে আমরা কি জানতে পারলাম, যে এই আফ্রিকা মহাদেশ কি করে এই যে সভ্য জগৎ থেকে আলাদা হয়ে এই ভয়ঙ্কর প্রকৃতির মধ্যেই কিন্তু ভয়ঙ্কর সমুদ্রের এর বাহু প্রাচীনভাবে আফ্রিকা মহাদেশকে এবং বড় বড় বৃক্ষ আফ্রিকা মহাদেশকে ঘিরে তাদের একটা সুন্দরভাবে তাদের প্রকৃতিই কিন্তু আফ্রিকা মহাদেশকে বেঁচে থাকার একটা রহস্য ও দিয়েছিল। প্রকৃতি যেন নিবিড়ভাবে আফ্রিকা মহাদেশকে পরিচিত সভ্য জগৎ থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে নিজের মতো করে কিন্তু গড়ে তুলছিল, এবং প্রকৃতির কাছ থেকেই তারা বেঁচে থাকার রহস্য পেয়েছিল, এবং প্রকৃতির কাছ থেকেই তারা নিজস্ব সংস্কৃতি, নিজস্ব সভ্যতা, নিজস্ব জীবনধারাকে গড়ে তুলেছিল। ঠিক আছে, এবার পরবর্তী স্ট্যানজারে আমরা যাই। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে, ছায়াবৃতা মানে কি, ছায়া দিয়ে ঢাকা, কালো ঘুমটার নিচে বলতে কিন্তু যে প্রকৃতির যে সূর্যরশ্মি যে আফ্রিকা মহাদেশে গভীর ঘন অরণ্য ভেদ করে দেখতে ভিতরে ঢুকতে পারে না, মানে কি অন্ধকারময়, মানে হচ্ছে ঘন অরণ্য দ্বারা ঘেরা যে মহাদেশ, সেটাই বোঝানো হচ্ছে। অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবেল দৃষ্টিতে, উপেক্ষার মানে কি অবহেলার, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, লোহার হাতকড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ মানে ধারালো তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। মানুষ ধরার দল বলতে এখানে উপনিবেশিক কথা বিরুদ্ধে কবি একটা প্রতিবাদের ভাষা হিসাবে এই শব্দটা ব্যবহার করেছে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সূর্যহারা অরণ্য কেন বলেছে, কারণ হচ্ছে এই যে আফ্রিকা মহাদেশের অন্তঃপুরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না বলেই সূর্যহারা কথাটা বলা হয়, শব্দটা ব্যবহার করা হয়েছে। সভ্যের বর্বর লোভে মানে কি,
সভ্যতার, বর্বরতা মানে কি অসভ্যতা যেটাকে বলে, মানে বাজে অর্থে ব্যবহার করা হয়, মানে সভ্য জগতে সভ্যতার লোভ দেখিয়ে যারা তোমাদের ভয়ঙ্কর নেকড়ের চেয়েও যাদের নখ তীক্ষ্ণ, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। নগ্ন করলো মানে অনাবৃত্ত করলো, নির্লজ্জ মানে লজ্জাহীন, অমানসিকতা অমানুষতা, অমানুষতা মানে মানে হচ্ছে অমানবিকতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। ভাষাহীন ক্রন্দনে মানে হচ্ছে যে ভাষার, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, এবং অরণ্যপথে পঙ্কিল মানে কি, পঙ্কিল মানে কি কদ্দমাক্ত হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, মানে কাদা কদ্দমাক্ত হলো জলে নয়, চোখের অশ্রুতে, চোখের জলে, চোখের রক্ত, তো মানে চোখের জলে তাদের রক্তে, সেই সরল মানুষদের রক্তের দ্বারা কিন্তু ধুলোগুলো কদ্দমাক্ত হলো। দস্যু তাদের পায়ের কাটা মারা জুতোর তলায় বিবর্ষ কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দেখো এখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন আছে, যে বলা হচ্ছে যে আফ্রিকা মহাদেশে কি করলো, যে সভ্যতার নাম করে কি করলো, আফ্রিকা মহাদেশকে প্রাকৃতিক, এই যে প্রাকৃতিক সম্পদে ভরপুর যে এই যে আফ্রিকা মহাদেশ, ইউরোপীয় দেশগুলো তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, ঔপনিবেশিকতার জন্য, লোভের জন্য, এই প্রাকৃতিক সম্পদকে হরণ করার জন্য, সভ্যতার কথা মুখের মধ্যে নিয়ে, সভ্য আধুনিকতার কথা মুখে নিয়ে তারা কি করলো না, এই আফ্রিকা মহাদেশকে তারা কি করলো, রক্তাক্ত করলো। এলো মানুষ ধরার দল, মানে কি এরা এসে এখানকার নিরীহ সরল মানুষদের দাসে পরিণত করলো, এদের বন্দি বানালো, এখানকার অরণ্য সম্পদকে এরা লুণ্ঠন করলো, এবং কি করলো, আর কি করলো, এখানকার মানে নেকড়ে মানে অরণ্যের নেকড়ের যতটা না হিংস্র, এখানকার ইউরোপীয় বা সভ্য জগতের যে মানুষের যে সভ্যতার আগ্রাসন নীতি তার থেকেও বেশি হিংস্র ধারালো, সেই অমানসিকতা নিয়ে তারা কি করলো, এই আফ্রিকা মহাদেশকে, সরল সাধারণ মানুষকে বন্দি বানানো, নির্লজ্জের মতো এরা এই দেশটাকে, দেশের প্রাকৃতিক সম্পদকে হরণ করলো। শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, এখানকার মানব সম্পদকে বন্দি বানানো, দাসে পরিণত করলো, এবং যেটা ইতিহাসের পাতায় তাদের পদচিহ্ন থেকে যাবে, ইতিহাসের পাতায় অপমানিত ইতিহাস হিসাবে, মানে লজ্জার ইতিহাস হিসাবে সারা জীবন সেটা থেকে যাবে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। বলছে একদিকে যেমন সমুদ্রের এপারে এখানকার মানুষদের সভ্যতার নাম করে এদের পরাধীন করা হচ্ছিল, এদের দাসে পরিণত করা হচ্ছিল, এদের হরণ করা হচ্ছিল, সেই সময় অন্য পাড়ায় সেখানকার মন্দিরে দেবতার পূজা করা হচ্ছিল, শিশুরা মায়ের কোলে খেলছিল, এক শিশুরা রক্তাক্ত হচ্ছে, আর অন্য পারে সমুদ্রে সেখানে শিশুরা মায়ের কোলে খেলা করছে। মানে পরস্পর একটা আমাদের সামনে কবি দুটো দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করছে, একদিকে সভ্যতার নাম করে আগ্রাসন নীতিকে কাজে লাগিয়ে একটা প্রাকৃতিক সভ্যতাকে, একটা সুন্দর সরল মানুষদের কি করা হচ্ছে, হরণ করা হচ্ছে, সেই সভ্যতাকে ধ্বংস করা হচ্ছে আধুনিকতার নাম করে, আর অপর পারে মন্দিরের মধ্যে পূজা হচ্ছে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। বলছে কি কবিদের সঙ্গীতে বেজে উঠছে সুন্দরের আরাধনা, মানে কি এখানে তীক্ষ্ণ কবি আমাদের সামনে কি তুলে ধরাতে চেষ্টা করেছে, যে যে এই যে বিদ্রূপের একটা ভাষা আমাদের সামনে তুলে ধরার কথা, বিদ্রূপের একটা ব্যঙ্গাত্মক কথা কবি আমাদের সামনে তুলে ধরছে। এই যে এর দ্বারা কি বোঝানো হচ্ছে, বলছে তথাকথিত সভ্য ইউরোপীয় শক্তিরা যখন আফ্রিকায় উপনিবেশিক স্থাপন করছে, তীব্র শোষণ নীতি চালাচ্ছে,
এবং সেই সময় যখন মনুষ্যত্বের লাঞ্ছনা হচ্ছে, সভ্য দুনিয়ারা তখন কি করছে, ঈশ্বরের প্রার্থনা করছে, কবিদের সঙ্গীতে বেজে উঠছে সুন্দরের আরাধনা, এবং সব কিছু যেন জীবন যেন সেখানে শান্ত সুন্দর। আসলে এখানে একটা ব্যঙ্গ বা তীক্ষ্ণ বিদ্রুপের ভাষায় কিন্তু কবি এই লাইনটার মধ্যে দিয়ে সেই সব সভ্য জগতের মানুষের প্রতি একটা ব্যঙ্গাত্মক ভাষায় তীব্র প্রতিবাদের কথা, সুর এখানে কিন্তু কবির লাইনে বেজে উঠেছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, পশ্চিম দিগন্তে, দিগন্তে মানে তো তোমরা জানো, দিগন্তে মানে তো আমি বলে দিচ্ছি না। প্রদোষকালে বলতে কি বোঝানো হয়েছে এখানে, সন্ধ্যা। প্রদোষকাল মানে কিন্তু সন্ধ্যার সময়, ঝঞ্ঝা বাতাস মানে, ঝঞ্ঝা মানে প্রবল ঝড় বৃষ্টি, ঝঞ্ঝা বাতাস, রুদ্ধশ্বাস মানে কি, যখন থমথমে পরিবেশ, সেই সময় যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বলছে কি অন্তিমকালে মানে অন্তিমকাল বলছে শেষ সময়, যুগান্তর মানে কি, যুগান্তর মানে যুগের অবসানের, কবি কি করছে, যে আহ্বান করছে, কি আহ্বান করছে, যে আফ্রিকার অত্যাচারিত সেই সব সরল মানুষদের কাছে ক্ষমা প্রার্থনা চাইতে বলেছে যে এই যুগান্তরের কবিদের বলছে যে যেখানে সভ্যতা লাঞ্ছিত হচ্ছে, যেখানে সভ্যতার আধুনিকতার নাম করে সভ্যতা অপমানিত হচ্ছে, যুগান্তরের কবি আহ্বান জানাচ্ছে সেই সব, যুগান্তরের কবি বলতে এখানে কিন্তু সেই সব সভ্য মানুষের প্রতিনিধি হিসাবে কবি যুগান্তরের কবিদের বলছে সেই সব আফ্রিকা বাসীদের কাছে ক্ষমা প্রার্থনা চাইতে। তাদের যেভাবে ক্ষতবিক্ষত, লাঞ্ছিত, অপমানিত করা হয়েছে, তাদের স্বাধীন সুন্দর সরল মানুষগুলোকে বন্দি করা হয়েছে কিসের নাম করে, সভ্যতার আগ্রাসন নীতিতে, সেই সব মানুষদের কাছে কবি কি বলছে, ক্ষমা প্রার্থনা চাইতে বলেছে। তাহলে আশা করি তোমরা সমগ্র কবিতাটা বুঝতে পেরেছো। সমগ্র কবিতায় কিন্তু কবি আমাদের আফ্রিকা মহাদেশের সৃষ্টিতত্ত্বে এবং আফ্রিকা মহাদেশে উপনিবেশিকতার নাম করে যে একটা ইউরোপীয় সভ্যতাগুলো যে আগ্রাসন নীতির বিরুদ্ধে কবি প্রতিবাদের ভাষা এই কবিতার মধ্যে ফুটে তুলেছে, এবং শেষ স্তবকে সেই সব সভ্য মানুষের কাছে যুগান্তরের কবি হিসাবে তাদের কাছে প্রার্থনা করেছে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তো আশা করি তোমরা আফ্রিকা কবিতাটা বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি করে। আর পরবর্তীতে কিন্তু অবশ্যই আমি এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলোও দেবো এবং বড় প্রশ্নগুলো আলোচনা করে দেবো। আজকের মতো ভিডিওটা এইটুকুনি, ধন্যবাদ।